আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা খেললো সেটাকে সাম আপ করতে গেলে শুধুমাত্র আমি নয়, খোদ ব্রাজিল কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো কিন্তু এই মুহূর্তে এই ছবিটা শেয়ার করছে। নেইমার মাঠের মধ্যে উপস্থিত ছিলেন এবং নেইমারের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে শেষ পর্যন্ত ব্রাজিল আসলে কতটা বড় একটা অপরচুনিটি মিস করেছে এবং ওভারঅল খেলার ধরনটা কী ছিল। দেখুন, 74% সময় যখন আপনি বলটা পজিশনে রাখেন, আপনি যখন প্রতিপক্ষের জালে বা প্রতিপক্ষের গোলমুখ বরাবর ১৯টার মতো শট নেন এবং সেখান থেকে যখন মাত্র ৩টে শট অন টার্গেট থাকে, অর্থাৎ প্রতিপক্ষ যে গোল পোস্টটা আছে সেটা বরাবর ১৯টা শটের মধ্যে মাত্র ৩টা শট যায়, তখন ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যায়। ফাইনাল থার্ডে ব্রাজিল আসলে ওই সাপোর্টটা এ ম্যাচে দিতে পারেনি। একেবারে নামি দামি প্লেয়াররা আসলে নিজেদের নাম অনুযায়ী খেলতে পারেননি, যেটা লম্বা সময় ধরে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় একটা চিন্তার কারণ হিসেবে থেকেছে। দেখুন, আমি নিঃসন্দেহে ব্রাজিল ফুটবলের বড় কোনো বিশ্লেষক নই, নিজেকে কখনো সে জিনিসটা দাবি করিনি। তবে গত কয়েকদিনে যে কন্টেন্টগুলো বানিয়েছি সেখানে অনেকেই মন্তব্য করেছেন পজিটিভ নেগেটিভ। আমার কাছে মনে হয় ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কমেন্ট বক্সে অনেকে যে বিষয়গুলো নিয়ে মন্তব্য করেছেন, এমন অনেক কিছু কিন্তু এই ম্যাচে কমন ছিল। যেমন ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা সবাই স্টার ফুটবলার, যার যার জায়গা থেকে প্রতিষ্ঠিত ফুটবলার। তবে সর্বশেষ একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এটাই কি ব্রাজিলের একেবারে বেস্ট ফাইনাল থার্ডের সেটআপ, যেখানে আপনার বেঞ্চে এনরিক স্যাভিওর মতো প্লেয়াররা আছেন। অনেকে এই জিনিসটা মেনেই নিতে পারেননি যে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনা এই টাইপের প্লেয়ারদের পরিবর্তে এনরিক স্যাভিও এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে অনেক আলোচনা হবে। আমার কাছে তো মনে হয় স্যাভিও অল্প কয়েক মিনিটে খুবই ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিয়েছেন। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র যেভাবে নিজেদের নামের প্রতি একেবারে পূর্ণ সুবিচার করেননি, সেটার পরে এই মুহূর্তে অনেক অনেক বেশি করে কিন্তু এমন টাইপের কথাবার্তা আসবে যে এনরিককে আরও বেশি গেম টাইম দেওয়া উচিত কিনা ফাইনাল থার্ডে, এটা ব্রাজিলের বেস্ট কম্বিনেশন কিনা। আপনার শুনতে খারাপ লাগলেও এই জিনিসটা সকল ফুটবল বিশ্লেষকই যারা অ্যাকচুয়ালি খেলাটা দেখছেন তারা অনেক বেশি করে বলবেন। এই মুহূর্তে আপনি যদি যে কোনো অ্যাপের স্টার্সগুলো দেখেন, রেটিংগুলো দেখেন, সেখানে মিডফিল্ডে ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ারের প্রায় 7.5 থেকে 8 বা তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট দেখতে পারবেন। গোমেজ, গিমারেস কিংবা পাকেতা তারা তাদের জায়গা থেকে ভালো একটা ম্যাচ কাটিয়েছেন, এমন টাইপের দাবি কিন্তু অ্যাপগুলো করছে। তবে ওই যে বললাম যে অ্যাপ বা স্টার্স ঘেটে, রেটিং ঘেটে খেলা দেখা এবং অ্যাকচুয়াল খেলা দেখার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। ব্রাজিল যেহেতু প্রায় 19টার মতো শট নিতে পেরেছে, ম্যাক্সিমাম টাইমে বলটা নিজেদের কন্ট্রোলে রেখেছে, মিডফিল্ডারদেরকে নিয়ে আপনার বড় রকমের অভিযোগ করার আসলে সুযোগ থাকবে না। তবে সত্যিকার অর্থে আপনি যদি খেলাটা দেখেন, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ওই যে মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে একটা ক্রিয়েটিভ হাব, একটা সৃজনশীলতা, প্রতিপক্ষ যখন অনেক লো ব্লক ডিফেন্স করে, প্রতিপক্ষ যখন 5-6 জন মিলে ডিফেন্স করে, তখন একটা অসাধারণ পাস যেটার মাধ্যমে একেবারে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা ভেঙে যায়। হঠাৎ একটা ট্রানজিশন, হঠাৎ একটা কি পাস, এমন টাইপের জিনিস যেটা একজন ফরওয়ার্ডকে আনলিশ করে ফেলে ব্রাজিলের মিডফিল্ড। যে ম্যাচটাতে তাদের জায়গা থেকে ভালো খেলেছে এমন জিনিসটা সকলে দাবি করতে পারেন, সে ম্যাচে কিন্তু আমরা ওই কি পাস, ওই থ্রু বলগুলো সেভাবে দেখিনি। শুরুর দিকে রদ্রিগো হয়তো বা একটা দুটো পেয়েছেন, সেভাবে কিন্তু ব্যাপারটা একেবারে চোখে মেলেনি। ডিফেন্স নিয়ে আলাদা করে কোনো একটা কিছু বলার নেই, ডিফেন্সে খুব একটা পরীক্ষা দিতেই হয়নি। তবে মিডফিল্ডটাতে যদি আরেকটু বেশি করে কোনো একজন ফুটবলার ওই নেইমারের কাছাকাছি কোনো একটা রোল প্লে করতে পারতেন, ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র যদি তার সেরা রূপটা দেখাতে পারতেন, ব্রাজিলের এখানে একটা গোলের জন্য এত পরিশ্রম করার আসলে হয়তোবা খুব একটা বেশি দরকার পড়তো না। ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে আলোচনা করব, নিঃসন্দেহে খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার। তবে ভিনিকে আসলে কি রোলে কাজে লাগানো উচিত ব্রাজিল জাতীয় দলে এখন পর্যন্ত এই জিনিসটা স্পষ্ট নয়। এই ম্যাচে শুরুর দিকে দেখলাম একের পর এক ক্রস করেছেন, হ্যাঁ বেশ কয়েকটা ক্রস থেকে ব্রাজিল ওভারঅল ম্যাচে ভীতি জাগিয়েছে। একবার তো দেখলাম প্রতিপক্ষ ডিফেন্ডার অনেকটা হেড করে নিজের জালেই বলটা জড়িয়ে ফেলছিলেন। তবে ভিনিসিয়াস জুনিয়র ক্রসিং এর জন্য বিখ্যাত নয়, 1-on-1 সিচুয়েশনে তিনি যেভাবে কাটব্যাক করেন, তিনি যেভাবে ভেতরে ঢোকেন, তিনি যেভাবে ডিবক্সের এজ থেকে ডিবক্সে সেন্ট্রালে থাকা প্লেয়ারটাকে পাস দেন, সেটার জন্য ভিনিসিয়াস জুনিয়র বিখ্যাত। ব্রাজিল ফুটবলে ভিনিসিয়াস জুনিয়রের এই চিরচেনা স্টাইলগুলো অনেক ম্যাচে খুঁজে পাওয়া যায় না, এ ম্যাচেও কিন্তু খুঁজে পেলাম না। সবচেয়ে বেশি হতাশাজনক ব্যাপার এটাই হতে পারে যে ফাইনাল থার্ড ব্রাজিলের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা হতে পারে গোল করাটা, যেখানে ব্রাজিলের জন্য একেবারে সহজ ব্যাপার হওয়া উচিত, গোল ডিফেন্ড করাটা যেখানে কঠিন হবে হয়তোবা এই স্কোয়াডের সেন্সে বলছি, সেখানে ফাইনাল থার্ড কিন্তু কাজ করেনি। পরবর্তী ম্যাচ রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে, সেখানে স্ট্রং একটা কামব্যাক করতে হবে, কারণ এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা আরো বেশি টাফ হতে পারে। ব্রাজিলের জন্য এটা নাও অর নেভার সিচুয়েশন কিন্তু হয়ে গেল, খুবই দ্রুতই স্ট্রং একটা কামব্যাক করতে হবে।